অপরাধ কি? তা তো জানি না মামি, এতটুকু জানি জব গত মাসে চলে গিয়েছে। এই মাসটা ওকে সহ্য করছে, কারণ ওর কাজ অলরেডি নতুন একজন বুঝে নিচ্ছে। আর ওকে না জানানোর নির্দেশ নাকি মামাই দিয়েছে। ভিতরে খবর যতটুকু জানি, হিসেবে গোলমিল করেছে এবং আমাদের একজন ক্লায়েন্টের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ঈশান সোহানের দিকে তাকিয়ে বলে, আমি পাপাকে বুঝি না, কেমন ঠান্ডা আচরণ করে। এমন ভাব মনে হয় যেন দিন দুনিয়ার সব কিছুর প্রতি উদাসীন, কিন্তু পাপা তো এমন না। মোনা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই ঠিক আছে, শুধু আমার ব্যাপারেই উদাসীন তোমার পাপা। সোহান বলে উঠল, ভুল বললে মামি, তোমরা জানোই না মামা কী কারণে চুপচাপ। কি কারণে? মামা তোমার উপর গুলি চালানো লোকটাকে ধরে ফেলেছে, তাই অন্যদিকে সব মনোযোগ সরিয়ে সেদিকে মন দিয়েছে। মোনা মুখে হাত দিয়ে বলে, ইয়া আল্লাহ, সেই লোক সুস্থ আছে? জানি না তো, আপাতত চুপ থাকো, কেউ ঘাটাবে না। জুয়েলার রিমি দুটার কপালেই দুঃখ আছে। ঈশান হেসে বলে, আরেকটা নিউজ দি। মোনা ভ্রু নাচিয়ে বলে, কি? জুয়েল জব ছেড়ে দিয়েছে। সোহান, মোনা এবং ঈশান একে অন্যের দিকে তাকিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছে। অপেক্ষা এখন ঝড়ের। মোনা নিজেও সব কিছু নিয়ে বেশ চিন্তিত। খাবার টেবিলে হালকা আয়োজন। মোনাকে হলুদ দেওয়ার আলোচনা হচ্ছে। বাবার হাতে ছাড়া মোনা হলুদ লাগাবে না, জেদ ধরেছে। ইমরানেরও আপত্তি এই ব্যাপারে, সুতরাং এই আয়োজন বাতিল হলো। রাতের খাবার শেষে সকলে আড্ডায় বসেছে পুনরায়। সবকিছু যত্নে সামলে নিয়েছে ঈশান, সাথে ছিল সোহান এবং ফুপি। নয়ন আজ ঈশানের গিটার নিয়ে বসেছে। লিভিং এরিয়াতে আসর জমেছে। মাসফি খুব ভালো গান জানে, একটার পর একটা গান বাজছে। এর মাঝে নয়ন বলে উঠল, আমি একটা পাঁচমিশালি গান গাইতে চাই। রিক্তা চাল বুঝে না করে দিল। ইমরান ভ্রু কুঁচকে রেখেছে, সে নিশ্চিত এলোমেলো কিছু গাইবে। এখন মান সম্মান কিছু থাকবে? সকলের আগ্রহে নয়ন প্রথম কটা লাইন গাইল। রসিক দিলকা জ্বালা ওই লাল কুর্তাওয়ালা, দিলি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। মাইনসে বলে তারে কালার কালা, আমার কাছে লাগে যে কত ভালা, কালা গলার মালা ওই লাল কুর্তাওয়ালা, দিলি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। ঈশান কপাল চাপড়াচ্ছে। 32টা দাঁত দেখিয়ে নয়ন বলে, আরেকটা গাই। বাকিরা কেউ গানের ভাবার্থ বুঝতে না পারলেও মোনা, সোহান, ঈশান এবং ইমরান সব বুঝতে পারছে। নয়নের পরবর্তী গান, ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান, আরে ওরে কালা চান একখান বাটার পান খাওয়াইয়া যান। আসফি হঠাৎ বলে উঠল, নয়ন আঙ্কেল, আপনার কি কালো রং অনেক পছন্দ? নয়ন আসফিকে থামিয়ে বলে, হ অনেক। আরে বেটা শুন আরেকটা গাই। মোনার ধমক খেয়ে নয়ন থেমে গেল। সবাই মোনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মোনা মামার দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করো তুমি সুন্দর হয়ে একেবারে সব উদ্ধার করেছো? মামি, তোমার বরকে বলো আমার বরের পেছনে যেন না লাগে, সারাক্ষণ শুধু কালা কুলা গায়। ইস, নিচে দেখিস না ব্ল্যাক ডায়মন্ড। ঠিকই তো, হীরাই তো ইমরান সাহেব। ইমরান মোনার দিকে চোখ তুলে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নয়ন প্রত্যুত্তর করল, সাথে কালাও বলিস। আমি আমার স্বামীকে যা খুশি বলবো, তুমি বলবা না। তুমি দেখছো আয়নায় তোমাকে কেমন লাগে? সাদা মুরগি লাগে। পুরুষ মানুষ কালো না হলে সুন্দর আছে। আমার বাপও কালো, জামাইও কালো, ছেলেটা একটু শ্যামবর্ণ আমার মতো। সমস্যা নেই, তুমি ফর্সা সুন্দরের বংশ নিয়ে বসে থাকো। মামা ভাগ্নির তর্ক দেখে বাকিরা মুখ লুকিয়ে হাসছে। ইমরান মাথা নুয়ে ঠোঁট কামড়ে হাসছে। এদিকে বাড়ির বাচ্চাগুলো হেসে লুটোপুটি খাচ্ছে। ইমরান এক পর্যায়ে গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে, থামো তোমরা। নয়ন চুপ থাক। ধন্যবাদ, ধন্যবাদ এত সুন্দর গানের জন্য। তোর গানের টেস্ট দুর্দান্ত। এভরিওয়ান পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নয়ন। সকলে হাততালি দিচ্ছে। নয়ন মুখ ভেঙচি দিয়ে বলল, আজকে বৌদি অপমান করালি না, মনে রাখিস। ঠিক আছে মামা। প্রথমে খেয়াল করেনি, আচমকা নয়ন বসা থেকে দাঁড়িয়ে বলল, তুই আমাকে মামা ডাকলি? আমার রাতটা দিন হয়ে গেল রে, দিনটা জ্বলছে তারার মতো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইমরান হাসতে হাসতে বলে,
থাম, রাতে তারা থাকে, দিনে না। খুনসুটিতে ভরে উঠেছে লিভিং এরিয়া। মোনার ফুফু শাশুড়ি মোনাকে পাশে বসিয়ে গল্প করছে। আচমকা খালা শাশুড়ি মোনার পেটে হাত দিয়ে বলল, ও বউ, বিয়ার তো 2-3 মাস হইল, কোনো খবর আসেনি? মোনা পেটের দিকে তাকিয়ে দেখে ওনার হাত লজ্জায় লাল হয়ে গিয়েছে। পাশের সোফায় ছিল ইমরান। বেচারা হকচকিয়ে গেল। ফুপু ইমরানের দিকে ফিরে বলল, ও বাপ, দেরি করস কেন? বয়স দেখছস তোর? আরেকটা পোলা মাইয়া হইলে তো তাড়াতাড়ি পাইলা দিতে পারবি, শরীরে শক্তি থাকতে থাকতে। চুলে পাকন ধরছে তোর, বইয়েরও বয়স কম, নিয়া ফেল একটা বাচ্চা। ইমরান জমে গিয়েছে। ঈশান বাবার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে উঠে গেল। ইমরান না পারছে উঠে যেতে, না পারছে খালাকে প্রতি উত্তর করতে। আইরিন ভাইয়ের এমন অবস্থা দেখে বলল, ইমন, চা খাবি? কিছু খাবি? বোনের দিকে তাকিয়ে মাথা নাড়ল, খাবে না। মোনার কেঁদে দেওয়া বাকি। আরো বড় বাজ ফেলে খালা শাশুড়ি বলে উঠল, ও মাইয়া, তুমি খাও না? শরীরে এক কাঠি গোস্ত নাই, বিয়া করছো তোমার চাইতে 10 গুণ বড় এক বেডা মানুষ। জানো না বেডা সামলাইতে বেশি খাইতে হয়? এক মেসের কাঠির শরীরের নিজের বেডা খুশি হয়? মোনা দুয়াধর আলগা করে ফেলল। ইমরানের একটি মুহূর্তও বসেনি, সোজা উঠে দাঁড়ায়, গলা ঝেড়ে বলে, আবার আমি একটু আসছি, কাজ আছে। ঈশান, সবাইকে নিয়ে উপরে চলে যাও, যার যার রুম দেখিয়ে দিও। হনহন করে বের হয়ে গেল ইমরান। নয়ন এবং মনসুর দাঁড়িয়ে পড়েছে। সালমা রিক্তার জিভে কামড়। বাসায় ফেরার জন্য দাঁড়িয়েছে। আসফির ওয়াইফ দুই বুড়িকে সকলের সামনে ধমকে বলে, পাগল হলে বুড়িরা কোথায় কি বলতে হয় জানো না? চাচা যান লজ্জা পেয়ে উঠে গেছে, ওনার সাথে মস্করা করার বয়স এটা? মোনা চোখে মুখে অসহায় ভাব এনে বলল, খালাম্মা, আমি ওপরে যাই, একটু ওয়াশরুমে যাব। কোনো রকম পার পেয়ে মোনা ছুটে কামরায় এলো। কিছুক্ষণের মাঝে পিছু পিছু সালমা রিক্তা বিদায় নিতে এলো। বাকিরাও এলো। আসফির স্ত্রী ফাইমা বলে উঠল, চাচি যান, চাচা যান লজ্জা পেয়েছে, তুমি কিছু মনে করো না দাদিদের কথায়, ওনারা তো একটু বয়স্ক তাই। মোনা মৃদু হেসে বলল, না, কিছু মনে করিনি, খানিকটা লজ্জা পেয়েছিলাম এভাবে সবার সামনে বলতে। সবাই এটা নিয়ে মজা করছিল। ধীরে ধীরে সকলে চলে গেল। বাকিরা যার যার কামরায় প্রবেশ করেছে। ঘড়ির কাঁটা অনেকটা সময় পেরিয়েছে। মোনা ইমরানকে কল করতেই মেসেজ দিয়ে জানালো আসছে। বাতাসটা গায়ে লাগছে। প্রকৃতি আজ বেশ উচ্ছ্বাসিত। কিছুক্ষণ শান্ত, আবার কিছুক্ষণ পরপর ধুন্ধুমার লাগিয়ে দিচ্ছে দমকা হাওয়া তুলে। ছাদ জুড়ে অবিরত পায়চারি করছে। হাতের মাঝে ব্যান্ডেজ। নিচে যাওয়া মানে হাজারটা প্রশ্ন। মিথ্যা কথা বলা ছেড়েছে বহুদিন। অবশ্য আগেও তেমন কাউকে বলতে হয়নি। মাঝে সাঝে আইরিন প্রশ্ন করলে বলতো। কাঙ্ক্ষিত কল পেয়ে ফোনটা তুলল। ওপাশ থেকে স্বর এলো, স্যার স্বীকার করেছে কাজটা জারিফের কথায় করেনি। জারিফ জানেই না এমন কিছু হচ্ছে। জারিফের বাবা এমপি হালদারের নির্দেশে করেছে। পরিকল্পনা ভয়াবহ ছিল। ভাগ্যিস সাইফুল রুট চেঞ্জ করেছিল সেদিন। ওরা লরিতে আগুন দিতে চেয়েছিল। এতে বড় বড় বিস্ফোরণের আশঙ্কা তো ছিলই। হাসপাতালে একদিনের বেশি থাকলে ম্যাডাম এবং ঈশানের উপর আবার আক্রমণ করত। ঠিক আছে, ওর অপরাধের রেকর্ড কেমন? কন্ট্রাক্টে কাজ করে, যে যত দিবে তার জন্য তত নিখুঁত কাজ করবে। এক কথায় এমপি ডান হাত। তবে রেপ কেস আছে অনেক। পরিবারে কে কে আছে? বউ আছে, ছেলে আছে। ওই দুটো আরও শয়তান। ছেলেটাও ড্রাগ ডিলার, আর বউ তো বাজারের মাস্তানি। ছেলে আর বউকে চোখে চোখে রাখো। ওর হাত দুটো কেটে দাও আর জিপটা ফেলে দাও। রেপের ব্যাপারে প্রমাণ আছে? ওপাশের কলদাতা কেঁপে উঠল, স্যার। কি পারবে না? না মেনে বেঁধে রাখো, আমি আসছি। সামান্য একটা কাজ দিয়েছি, ওটাও পারবে না? করিনি তো কখনো। স্যার চেষ্টা করছে। ইমরান ফোন রেখে সজীবকে ফোন দিল। তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে প্যান্ট ভিজিয়ে ফেলেছো। সরি স্যার, পারবো। লাগবে না, আমি লোক পাঠাচ্ছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জনগণকে তবরক বেঁধে রেখেছে, হাতা জিপটা ফেলে দিবে। রেপ কেস আছে নাকি? প্রমাণ যদি পাও আমার আদেশের জন্য অপেক্ষা করবে না, কাজটা সেরে ফেলবে। জি স্যার। সংযোগ বিচ্ছিন্ন হলো। ফোনে মিসড কল উঠে আছে। নিচে নেমে আসলো। সকামরায় প্রবেশ করতেই দেখতে পেল মোনা ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ক্লান্তি হয়তো চেপে বসেছে। একটু স্বস্তি পেল যে এখন আর কোনো প্রশ্ন করবে না। ফ্রেশ হয়ে গায়ের পাঞ্জাবিটা খুলে সোফায় বসলো। ঘড়িতে 12:30। মেসেঞ্জারে টুংটাং শব্দ হওয়াতে ফোন সাইলেন্ট করে দিল। পাছে মোনার ঘুম ভেঙে যায় যদি। বন্ধুদের গ্রুপে সবাইকে আগামীকালের জন্য ইনভাইট করেছে। আসবে বলে বন্ধুরা জানিয়েছে।
তৌসিফ, জহির, রঞ্জন মজা করছে। অনন্যা মেসেজে সকলের উপস্থিতিতে ইমরানকে প্রশ্ন করলো। ইমরান, জুয়েলকে চিনো? ইমরান অবাক হলো না। জুয়েলের সে খবর প্রথম দিনই জেনেছে, তাই নিশ্চিতভাবে জবাব দিল, জুয়েল আমার দেবরের ফ্রেন্ড। জানি। ব্যাপারটা শুনতে খারাপ দেখায়, তবু একটু নিশ্চিত হয়ে নিও। জুয়েলের সাথে কি মোনার সম্পর্ক আছে? শুনলাম 2 বছর ছিল। অনেকের তো বিয়ের পরও থাকে। ইমরান প্রতিউত্তর করলো, জুয়েল বলেছে সেই কথা? না, ইরাদ মানে আমার দেবর বলেছে জুয়েল পছন্দ করে, বিয়েরও হওয়ার কথা ছিল। ইমরান হঠাৎ টাইপিং স্পিড বাড়িয়ে দিল। তুমিও তো আমাকে পছন্দ করতে, তখন কিন্তু এক সন্তানের বাবা ছিলাম। বিয়ে করবো বললে এক পায়ে খাড়া হয়ে যেতে। তাহলে কি তোমার সাথে আমার সম্পর্ক ছিল? ক্যাম্পাসে অনেকে ভাবতো তুমি আর আমি বুঝি সম্পর্কে আছি। ব্যাপারটা তুমি বলে বেড়াতে, আমি কখনো এইসব নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু তোমাকে তো আমি সেই নজরে কখনো দেখিনি। জুয়েলের ব্যাপারটাও আমি জানি। জুয়েল আমার অফিসেই জব করতো, ওর গতিবিধি আমার চোখের সামনেই পরিলক্ষিত ছিল। গতদিন রিজওয়ান দিয়েছে, আমার মতো অসুন্দর মানুষের যদি চারিদিকে এত চাওয়ার লোক থাকে, সেখানে মনে তো সুন্দরী কিশোরী। আমার কপাল ভালো, মেয়েটাকে ওর বাবা আগলে রেখেছে। না হয় প্রতিদিন আমার ঘরের জানলায় ছেলেবেলেদের ঢিল পেতাম। মানুষ মেয়ের জন্য চিন্তা থাকে, আমি সুন্দরী বউয়ের জন্য দুশ্চিন্তায় মরি। না পারি কাউকে কিছু বলতে, না পারি সইতে। অবশ্য বউ আমার যে পরিমাণ ঝাল, একাই 100 নিজেকে সামলানোর জন্য। তৌসিফ টাইপ করলো, সবচেয়ে বড় কথা, আমি যতদূর ভাবিকে দেখেছি উনি লয়াল। এছাড়া বিয়ের আগে কত কেই তো থাকে, পুরনো ইতিহাস ঘেটে লাভ আছে। ইমরান নিজেই কলঙ্কিত, সেই অর্থে ডিভোর্সি ছিল। একটা সন্তানের বাবা, সেখানে অবিবাহিত মেয়ে। ভাবের দিকে আঙ্গুল তোলা বড্ড বোকামি। একদম হক কথা। অনন্যা পুনরায় বলল, তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না ইমরান, আমি তোমার ভালোর জন্যই বললাম। এমন ভালো কেন করতে হবে যে ভালোতে আমার সহধর্মিনীর অপমান? কথা বলতে ইচ্ছে করছে না। আর সেই সবার খোঁজ নিতে, দাওয়াত দিতে। খোঁজ মারার স্বভাব এখনো গেল না তোমাদের। মন চাইলে আসবে, না হলে আসবে না। গেলাম, আমার কথায় কষ্ট পেলে দুঃখিত। ইমরান মেসেঞ্জার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। একে তো মেজাজ খারাপ, এর মাঝে এসব শুনতে হচ্ছে। আশেপাশের মানুষজন কাউকে ভালো থাকতে দেখলেই শুরু করে হাজার রকমের ঝামেলা। সমাজে শান্তি বিরাজ করানো দুষ্কর হয়ে পড়ছে দিনকে দিন। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শরীর এলিয়ে দিল। হাতের যন্ত্রণাটা বাড়ছে। জগনকে কষে দুঘা দেওয়ার সময় ওর ছুরির টান লেগেছে হাতে, অনেকটাই ঘা হয়েছে। কদিন লাগবে এবার ঠিক হতে, সেটা গুরুত্বপূর্ণ। ডান হাত বলে অনেক কাজ করতে পারবে না। বুকের উপর মেলে হাত দেখে মুচকে হাসলো। ঘুমন্ত মোনার কপালে অধর ছুঁয়ে বলল, তুমি ভাবো আমি নীরব, অথচ আমি তোমার ক্ষেত্রে সবচেয়ে বেশি সরব। যে হাত আমার মোনালিসাকে রক্তাক্ত করে, কি করে সেই হাতের অস্তিত্ব টিকে থাকে বলো? আমি চাই তুমি নিজেকে নিজের মতো আগলে রেখো। অপ্রতিরোধ খুঁটি নিজেই বসাও। আমি ঠিক তার পেছনেই সেই খুঁটিতে দেয়াল করে দেব, যাতে গায়ে আঁচটুকু না লাগে। অপরাহ্নের শেষ প্রহর। আলমারি থেকে সাদা একটা স্যুট বের করলো, সাদা শার্ট। কেন যেন মনে হলো এই স্যুটটা পরার আজই একটি সেরা দিন। আজকের জন্য স্পেশাল করে কিছু কেনা হয়নি। মনে মনে ভেবে রেখেছিল যদি কখনো এমন দিন আসে উদযাপন করার মতো, তবে এই পোশাক পরবে। মোনা উপহার দিয়েছে কক্সবাজার যাওয়ার আগে। সবার জন্য টুকটাক শপিং হলেও মোনার শপিং বাকি ছিল, যা ইমরান গতরাতেই মোনালিসার স্টোর থেকে নিয়ে এসেছে। জামদানি লেহেঙ্গা। মোনা নিজ হাতে কক্সবাজার যাওয়ার আগে এই ডিজাইন কাস্টমাইজ করেছে শো স্টপারের জন্য। হারিয়ে গিয়েছিল স্টোর থেকে, কাজটা রিমি করেছিল। সুস্থ হওয়ার পর অফিসে এসে অনেক মন খারাপ করেছিল এই লেহেঙ্গার জন্য। হাতে সময় কম ছিল। পুরোপুরি প্রস্তুত হয়ে ইমরান ফোনের অপেক্ষায় আছে। গুরুত্বপূর্ণ কলটা আসতেই বেরিয়ে পড়ল কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। পরিপূর্ণ সাজে আবৃত ইমরান পত্নী মোনাসা। দেখে মনেই হবে না ঘরোয়া অনুষ্ঠান। হারিয়ে যাওয়া জামদানি লেহেঙ্গা পেয়ে মোনা প্রচণ্ড খুশি। ভাবতেই পারছে না এও সম্ভব। টুকটুকে লাল জামদানিতে জরি সুতার হাতের কাজ। খুব ইচ্ছে ছিল নিজেকে লাল শাড়িতে বউ সাজে দেখার। আজ মোনা আয়নায় দাঁড়িয়ে বেশ কয়েকবার নিজেকে দেখেছে। হাতে গাজরা বেলির, ছোট্ট সোনার টিকলিটা উকি দিচ্ছে হিজাবের নিচে কপালে। নাকে চেইন টানা নথ। বিউটিশিয়ান গিয়েছে বেশ কিছুক্ষণ। বাবার জন্য কয়েকটা ছবি তুলে ফোনে পাঠিয়ে দিল।
বাবা গতকাল থেকে কথা বলছে না। আজ অনুষ্ঠান শেষ করে বাবার সাথে বোঝাপড়ায় বসতে হবে। দরজায় কড়া নাড়তেই বাড়ির মেয়েরা ঢুকলো। মোনাকে দেখে সবাই বেশ খুশি। জামদানির সৌন্দর্য পরতে পরতে ফুটে উঠেছে। খালা শাশুড়ি এগিয়ে এসে বলল, মোনা আইরিনের দিকে তাকাতেই আইরিন বুঝতে পারল আবার খালার সেই কথার বান মোনা নিতে পারবে না। আইরিন তখন বলে উঠল, অনুষ্ঠানটা হতে দাও খালা, এরপর তোমার জ্ঞান দিও। ঈশান ঢুকলো কামরায়। মাকে দেখে না দেখার ভান করে চমকে বলল, আপনারা কি আমার মাকে কোথাও দেখেছেন? সামান্তা বলে উঠল, ঢং কম কর, তুই নিজের মাকে চিনতে পারছিস না? ঈশান মায়ের কাছে এসে বলে, তুমি বুঝতে পারছো না মা তোমাকে কেমন লাগছে? মনে হচ্ছে আজ সোনালি সকালে পরি নেমে এসেছে। মোনা হেসে বলে, কোথায় পাও ঈশান এসব বিশেষণ? এগুলো মেকআপের ক্রেডিট। আমি কি এত সুন্দর নাকি? তুমি এমনিতেই আমার এবং পাপার চোখে সেরা সুন্দরী। শোনো না, এসেছিলাম একটা কাজে। সবার দিকে তাকিয়ে মোনার কানের কাছে ফিসফিস করে বলল, শেপার্ডকে সব শিখিয়ে দিয়েছে কি আসলে কে কি করতে হবে। আর যদি না আসে? যে পরিমাণ ব্যাহা ঠিকই আসবে। মা ছেলের কথোপকথনের মাঝে সবাই বাগড়া দিয়ে মোনাকে নিচে নামাতে চাইল। সিঁড়ি দিয়ে নামতে নামতে মোনা লক্ষ্য করলো মানুষজনের সমাগম অনেক বেশি। চারিদিকে মরিচবাতি জলজল করছে। ইমরানের বাড়ির ডান পাশে গ্যারেজের সাথে হলরুম করেছে। ছোটোখাটো সকল প্রোগ্রাম এখানে হয়। শাহাদাত সাহেব পছন্দ করতেন ঘরের প্রোগ্রাম ঘরেই সারাটা। বাবার সেই পরম্পরা ধরে রাখতে নিজের বাড়ির আঙিনায় এই হলরুম করে নিয়েছে। গ্যারেজে বাইরের অনেক গাড়ি। হলরুমের সদরে উপস্থিত হতে আকাশে আতশবাজি ফুটছে। আচমকা এমন আয়োজনে উচ্ছ্বসিত চারপাশ। পেছন থেকে কেউ একজন মোনার চোখ বেঁধে দিল। অকস্মাৎ মোনা অনুভব করলো হেলে যাচ্ছে। নিজেকে শূন্য অনুভব করলো। নাকে স্মুথ সুগন্ধ আসছে। নিশ্চিত হয়ে গেল কোলে তুলে নেওয়া মানুষটার ব্যাপারে। ইমরান সাহেব বুঝি কোলে নিল। আচ্ছা, এত মানুষের সামনে কোলে নিতে লজ্জা লাগলো না এই নিরস মানুষটার? অন্যরকম লজ্জালু অনুভূতিতে ভেতরটা ছেয়ে গিয়েছে। গলা জড়িয়ে ধরল। প্রেয়সীর স্পর্শ পেয়ে প্রফুল্ল হাসি ছড়িয়ে পড়েছে ইমরানের অধরে। হলের সকলে স্তম্ভিত হয়ে দেখছে। ইমরান মোনালিসাকে কোলে তুলে সোজা স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ রোম্যান্টিক ব্যাপার। বাধা ধরা কোনো নিয়ম আজ রাখেনি। নিজেকে মেলে ধরেছে ইমরান। খান সাহেবের ঠোঁটে হাসি দেখে আমন্ত্রিত সকলের মুখে হাসি। এতটা হাস্যোজ্জ্বল ইমরান বহুদিন পর দেখছে সবাই। স্টেজের কাছাকাছি এসে মোনাকে দাঁড় করিয়ে দিল। আলতো হাতে মোনার চোখ খুলে দিল। পিটপিট করে চোখ খুলে ইমরানের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো মোনা। ইমরান মোনাকে ঘুরিয়ে দিল। ঘুরেই মোনা যা দেখলো তা অবিশ্বাস্য। নিজের চোখে বিশ্বাস করাতে পারল না। সকলের মুখে হাসি, একমাত্র মোনার চোখে জল। বিড়বিড় করে দুবার উচ্চারণ করলো বহুল প্রত্যাশিত ডাক। ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। মিনহাজ মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। ইমরানের চোখের কোণে অশ্রু, এ যেন খুশির ক্ষণ। পকেট থেকে টিস্যু বের করে কয়েক পা পিছিয়ে গিয়ে চোখের পানিটুকু মুছে নিল। মিনহাজের মাথায় ক্যাপ, চুল সব পড়ে গিয়েছে। মোনা বাবার দিকে তাকিয়ে দেখলো বাবা কয়েক মাসে একেবারে শুকিয়ে গিয়েছে। অনেক পরিবর্তন, তবুও বেশ সুন্দর লাগছে। বাবার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি আজকের দিনের জন্য তোমাকে চেয়েছিলাম বাবা। আল্লাহ আমাকে তোমাকে দিয়েছে। কিছুতেই মন স্থির করতে পারছিলাম না। মিনহাজমের চোখের পানি মুছে বলল, সব ক্রেডিট তোমার ইমরান সাহেবের এবং ঈশানের। শাহজাদি, ওরা লোক পাঠিয়ে ধরে বেঁধে আমাকে আনিয়েছে দেশে। মোনা ইমরানের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ধন্যবাদ। ইমরান হাসছে। সবাই চলে এসেছে। আত্মীয়দের ভিড়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠল মিনহাজ। মিনহাজ ভিড়ের মাঝে ঈশানকে ডাকছে। ঈশান কাছে আসতেই জড়িয়ে ধরল। ঈশান মিনহাজের দিকে তাকিয়ে বলল, না না ভাই, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। মিনহাজ ঈশানের কথা রাখতেই থাইল্যান্ড থেকে চলে এসেছে। ঈশানের এক কথা, তুমি আসবে নয়তো আমি এসে তোমাকে নিয়ে আসবো। মায়ের মন খারাপ আর সহ্য হচ্ছে না আমাদের। ইমরানের শক্তপোক্ত জবাব, চিকিৎসা দেশে বিদেশে দুই জায়গায় করা যাবে। নিঃসঙ্গ ওখানে পড়ে থেকে জীবনের মানে হারিয়ে ফেলার অর্থ নেই।
ইমরান একপাশে দাঁড়িয়ে বাকিদের সাথে কথা বলছে। মায়া ছাড়া আজ মিনহাজের পরিবারের সবাই এসেছে। মোনার দাদি দাদা এগিয়ে এসে ইমরানের সাথে কথা বলছে। নূরজাহান বেগম বললেন, আর তো বাসায় গেল না? বুঝি সব ঘরে ঘরে তো এরম অনেক ঝামেলাই হয়, তাই বলে আমাগো ভুইলা যাইবা না জামাই? ইমরান খানিকটা হেসে বলল, মন থেকে নাচজামাই হিসেবে মেনে নিয়েছেন? মামুন সাহেব বললেন, আমি শুরু থেকে মেনে নিয়েছি, কারণ আমার নাতনির জন্য এমন একজন জমিদারই আমরা চেয়েছিলাম। নয়ন মাঝে টপকে বলে, খালাম্মা নাচ জামার উপহার দেন। ইমরান হক চকিয়ে গেল। কি সব কথাবার্তা! নূরজাহান বেগম হেসে বলে, হ দিমু তো উপহার আছে, ঘরে যাইয়া দিমু। বড় উপহার আদরের নাতনিটারেই তো দিয়া দিলাম, ঘরটা খালি লাগে। ইমরান হাসছে। গল্পে আড্ডায় মেতে উঠেছে হলরুম। চয়ন এসেছে, সাথে এহসান। বান্ধবীকে দেখে মোনা মহা খুশি। ঈশান মাইক হাতে নিয়ে বলল, অ্যাটেনশন প্লিজ। সবাই তাকালে একটা হাসি দিয়ে বলল, একটু কথা বলি। সকলের মনোযোগ সেদিকে। ঈশান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ঈশান ইমরান, সান অফ ইমরান শরীফ অ্যান্ড মোনাসা ইকবাল। আজকের আকর্ষণ পাপা মা নয়, আমার কাছে নানা ভাই। যেদিন পাপা মায়ের বিয়ে হয় তার পরদিনই তিনি আমাদের ছেড়ে থাইল্যান্ড পাড়ি দিয়েছেন। ব্যাপারটা খুব স্বাভাবিক, যেহেতু ওনারা বিজনেস করছে, যেতেই পারে। আমি পাপার অনেক আদরের, পাপা ছাড়া থাকতে পারি না। মায়ের অবস্থাও একই, যেহেতু নানিমা নেই, বড় হয়েছে নানা ভাইয়ের কাছে তাকে ছাড়া। এছাড়া নতুন শ্বশুর বাড়ি, সব মিলিয়ে কিছুটা সময় লাগার কথা। আমি মায়ের কষ্টটা নিতে পারছিলাম না, বাধ্য হয়ে সবাইকে রাজি করিয়ে নানা ভাইকে দেশে আনাই। নানা ভাই দেশের বাইরে থাকার কারণটাও বিশদ হয়তো আস্তে ধীরে জানতে পারবেন। আসার সম্ভাবনাই ছিল না, কিন্তু আপনারা জেনে ভীষণ অবাক হবেন, এত কিছুর মাঝেও মা খুব সাবলীলভাবে সংসার সামলে নিয়েছেন। আমাকে অনেকেই বলে নিচের মা ফেলে সৎ মায়ের জন্য এত টান ভালো না। সত্যি বলছি, এই স্টেপ মা আমার জন্য যা করছে, আমার নিজের মা এক জীবনে তা করতে পারতো না, পারবে না। আমার জীবন বাঁচাতে নিজে মরতে বসেছেন। ভাবুন তো, কেউ কিভাবে আরেকজনের বাচ্চার জন্য এতটা আকুল হয়। বন্ধুরা মজা করে বলে, তোর নতুন মা তো তোকে দুদিন পর আর পাত্তাই দিবে না। আমি তখন হাসি। বুকার তল জানি না মায়ের অর্থ। মা সত্তা নারীর মাঝে জাগতে হয়। কাকুন এসেছে আজ দাওয়াতে। মোনা এবং ঈশান দুইজনই তাকে ইনভাইট করেছে। ইমরান নিষেধ করেনি ছেলের আগ্রহ দেখে। কাকুনের মনে হলো ছেলে নিজ থেকে ইনভাইট করেছে, আজ কথাগুলো শোনাবে বলে। ব্যর্থ মা মাথা নত করে আছে। অনন্যা পাশে দাঁড়িয়ে বলছে, একদম ঠিক হয়েছে তোর মতো বেহায়ার জন্য। আমি এসব প্রাপ্য। অনন্যাকে উপেক্ষা করে ঈশানের কথায় মনোযোগ দিল। ঈশান পুনরায় বলল, পাপা আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে? ইমরান ছেলের পাশে দাঁড়িয়ে মাথা ঝাঁকালো। ঈশান হেসে বলল, মা সম্পর্কে কিছু বলো, না বলা কথাগুলো প্রকাশ করো। বাবার হাতে মাইক দিয়ে মায়ের কাছে দাঁড়ালো। মোনা মিনহাজের পাশে দাঁড়িয়েছিল। ইমরান ছেলের দিকে তাকিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে ভাবছে কি বলবে। বাবার খোলসটা খুলতেই ছেলের এই আয়োজন স্পষ্ট বুঝতে পারছে। খানিকটা সময় নিয়ে বলল, প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ আজকের জন্য। তৎক্ষণাৎ আয়োজন এই প্রোগ্রামের তেমন কোনো পরিকল্পনাই ছিল না। রিক্তা, ধন্যবাদ তোমাকে পুরো ইভেন্টের সব সামলানোর জন্য। আমি কৃতজ্ঞ। ঈশানকে ধন্যবাদ আজকের আয়োজন এতটা আকর্ষণীয় করার জন্য। একটা সময় মনে হতো ছেলেকে এমনভাবে বড় করতে হবে যেন সব বাধা পেরিয়ে নিজেই চলতে পারে, সাদাসিধা সুন্দর জীবন করবে। এখন আমার সেই ছেলে এতটাই গোছালো হলো, আমি প্রতিনিয়ত শিখছি তার কাছে। মাঝে পাজলড হয়ে যাই, তখন ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়ে দেয় অনেক কিছু। অনেক কথা বলতে পারি না, কাজের কথা বলতে ক্লান্ত লাগে না। কিন্তু অন্য ক্ষেত্রে এই যে অনুভূতির প্রকাশের জন্য বলল মা সম্পর্কে বলতে, আমি বুঝতেই পারছি না কি বলবো ওর মা সম্পর্কে। মোনার দিকে ইমরান তাকালো, মিনহাজের দিকে তাকালো। সকলে অধীর আগ্রহে অপেক্ষারত। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, এক কথায় মোনালিসা অনন্য, যার তুলনা সে নিজেই। জীবনের উত্থান পতনে তাল মিলাতে গিয়ে ভুলে গিয়েছে কিভাবে আনন্দ উপভোগ করতে হয়। সেই তাল ফিরিয়ে এনেছে মোনালিসা। মোনালিসা এলো, ঈশান সঙ্গী পেল, আমি পরিপূর্ণ হলাম। এই তো জীবন। দোয়া করবেন সবাই।
ঈশান ফ্যাকাশে মুখে বলল, হয়নি। ইমরান ঈশানের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, কেন জানি না আমি অনুভূতি জাহির করতে বরাবরই অপটু। আজ না পারলে হয়তো কখনোই হবে না। মোনালিসা, আমার জীবনের প্রথম নারী তুমি নও, তবে তুমি সেই শ্রেষ্ঠ জীবনসঙ্গী। প্রচণ্ড ভালোবাসি, প্রকাশ করতে পারি না বলেই আজ সকলকে সাক্ষী রেখে বললাম, ইমরান শরীফ তার প্রিয় মোনালিসাকে সবটুকু দিয়ে ভালোবেসেছে, ভালোবেসে যাবে। জীবনের এই সন্ধিক্ষণে এসে ইমরানের হাত ধরার জন্য শুক্রিয়া মোনালিসা। থেমে গেল ইমরান, বাকিরা হাততালি দিচ্ছে। মোনা বাবার কাছে ছিল, ঈশান মোনার পাশে দাঁড়িয়ে। ইমরান দুইজনের দিকে তাকিয়ে দুহাত মেলে দিল। মোনা দুহাতে লেহেঙ্গা তুলে ছুট লাগালো। ঈশান সব ফেলে দৌড় দিল। দুজন আছড়ে পড়ল ইমরানের বুকে। এই দৃশ্যটা দেখতে এতটাই আকর্ষণীয় আদুরে ছিল যে সবাই হেসে উঠল একসাথে। দুজনকে বুকে আগলে দাঁড়িয়ে আছে খানবাড়ির বড় ছেলে। আফসোস, তার বাবা মা মরার আগেও জেনে গেল ইমরান অযোগ্য। একবার যদি তাদের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগটা পেত, জীবনটা ধন্য হতো। এই অপেক্ষাটাই পাথরে ইমরান গড়ে তুলেছে। কষে থাপ্পড় মারল কাকন। খাওয়ার টেবিলের সামনে একটা কোণে জটলা পেকেছে। এই দিকটাতে মানুষের কম সমাগম হওয়াতে এমন একটা কাজ করেছে রিমি। সোহান এবং ঈশান ডাক পেয়ে ছুটে এসেছে। আরও উপস্থিত আছে অফিসের কলিগরা। কাকন ঈশানের দিকে তাকিয়ে বলল, এই বেয়াদবকে দাওয়াত দেওয়ার আগে তোমার বাবা ভেবে নিল না কেন যে এটা বিষাক্ত সাপ? তামান্না এগিয়ে আসলে তামান্নাকে বলল, ওকে ধরে রাখো। ঈশান, সোহান, খেয়াল রাখো, আমি আসছি। কাকন সোজা হেঁটে মোনার কাছে চলে আসলো। মোনা স্টেজের পাশটাতে ছিল। ইমরানের বুয়েটের বন্ধুরা কথা বলছিল। কাকন সকলের সামনে মোনাকে উঠিয়ে বলল, এদিকে আসো তো মোনা। হতবাক সকলে। ইমরান দূর থেকে লক্ষ্য করে আগাতে চাইলে কাকন হাতের ইশারায় বারণ করে। মোনাকে একপাশে দাঁড় করিয়ে বলে, একটু আগে জুস পড়েছিল ওনাতে, খেয়াল করেছো? মোনা মাথা নেড়ে বলল, হ্যাঁ মুছে নিয়েছি। একটা বেবি ভুলে ফেলেছে, ওয়াশে দিতে হবে। ওটা জুস না, কেরোসিন ছিল। রিমি ফেলতে বলেছে ওই বাচ্চাটাকে। হাতের মধ্যে লাইটার নিয়ে ঘুরছে, অঘটন ঘটাবে বলে। আমি জানতাম আজকে এমন কিছু করবে। ফোন দিয়ে আমার সাথে এসব আলোচনা করেছে। লজ্জাবোধ তো আমারও কিছু আছে। ছেলের অপমান সহ্য করতে আসতাম না। শুধুমাত্র বেয়াদবটা অন্যায় করবে জেনেও চুপ থাকতে পারিনি বলে এসেছি। এত বড় দুর্ঘটনার পরিকল্পনাও করবে জানা ছিল না। তোমার সাথে ছবি তোলার বাহানায় এসে আগুন লাগিয়ে দিত। বুঝতে পারছো কত বড় অঘটন ঘটাতে যাচ্ছিল এমি? মোনার অন্তরাত্মা কেঁপে উঠল। কাকনের দিকে তাকিয়ে বলল, আমার রাগে গা জ্বলছে। চলো। কোথায়? কাকন হাত ধরে হলের মাঝখানে মোনাকে টেনে নিয়ে যাচ্ছে। ভিড়ের মাঝে অনেকেই খেয়াল করছে না। ইমরান নয়ন দেখতে পেয়ে ছুটে আসছে। এদিকে সবাই রিমিকে প্রশ্ন করছে। সে জেদ ধরে বসে আছে, উত্তর দিচ্ছে না। কাকন মোনাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, কি করবে করো, সময় 5 মিনিট। তোমার গুণধর সভ্য জামাই আসলে বাধা দিয়ে বলবে, সি মোনালিসা, তুমি এসব করতেই পারো না, শুরু করো। মোনা এদিক সেদিক না ভেবে সব রাগ উগড়ে দিল। রিমির চুল ধরে কষে কয়েকটা থাপ্পড় দিয়ে বলল। রিমি পাল্টা মোনাকে ধরতে যাবে, এর আগে ঈশান হাত মোচকে ধরেছে। সোহান কয়েকটা ছবি তুলে নিল। ইমরান নয়ন কাছে আসতেই মোনা রিমিকে ছেড়ে দিল। প্রশ্ন করল, কি হয়েছে এখানে? জায়গাটা কর্নারে হওয়াতে কেউ বুঝতেই পারল না কি ঝামেলা হয়েছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল, আমি নারী নির্যাতনের মামলা করব। ইমরান এবং নয়ন আশেপাশে তাকিয়ে দেখল। সোহানের পাশে যে ইস্তিয়াক ছিল তাকেও টেরই পেল না। প্রথমবারের মতো কাকন বুদ্ধিমানের কাজ করেছে। সব আগে ইস্তিয়াককে বলে এই কাজ ঘটিয়েছে। ইস্তিয়াক সবার দিকে তাকিয়ে বলল, আপনারা যান, আমি মিসেস কাকন আর সোহান দেখছি ব্যাপারটা। ভাইয়া,
তুমি ভাবিকে নিয়ে যাও। ইমরান রেগে বলল। হচ্ছেটা কি? কাকুন চেতে বলে, দেখছো ইস্তিয়াক, মোনা জানতাম। মোনা কাকুনের দিকে তাকিয়ে বলে, আপা সরেন, জায়গা দেন, এই ভদ্রলোককে আমি দেখছি। ঈশান, আব্বা চলে আসো। ইমরান সাহেব চলুন আমার সাথে। মোনা ঈশান এবং ইমরানের হাত ধরে সামনে হাঁটছে। ঈশান ঘাড় ঘুরিয়ে সোহানের দিকে তাকালো। সোহান চোখের ইশারাতে বোঝালো কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে তা এখন জানার বিষয়। অনুষ্ঠান পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ। ঘড়িতে বেশ রাত। মোনা মিনহাজকে যেতেই দিল না। সকলের জোড়াজুড়িতে বাধ্য হলো মিনহাজ থেকে যেতে। অতিথিরা যে যার মতো বিশ্রাম নিতে চলে গিয়েছে। বেশ কিছুক্ষণ হলো মোনা জানতে পেরেছে বাবা অসুস্থ। সেই থেকে কান্না থামছে না। সব রাগ গিয়ে জমা হয়েছে ইমরানের ওপর। নয়ন বুঝালো, মিনহাজ বুঝালো, নাছরবান্দা মোনার একটি বাক্য, তোমরা কি করে পারলে এত বড় একটি কথা আমার কাছ থেকে লুকোতে? বাবা হারানোর কষ্ট আমার চেয়ে বেশি বোঝার কথাও নয় তোমাদের। আমার কেউ নেই বাবা ছাড়া। ইমরান অপরাধীদের মতো চুপচাপ বসে আছে। কি উত্তর দিবে? এই অবস্থায় কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না। মিনহাজ মেয়েকে বলল, মোনা, বাবার কিছু কথা শোনো। অনেক তো হলো এসব ঝামেলা। এবার আমার সুস্থতা লুকিয়ে আছে তোমাদের ভালো থাকার মাঝে। আমি ততক্ষণ সুস্থ থাকবো যতক্ষণ তোমাদের হাসি খুশি দেখব। তোমাকে এবং ইমরানকে অনেক ধন্যবাদ। তোমরা খুব সুন্দরভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছ, আমার দেখে খুবই ভালো লাগছে। মোনা বাবার দিকে তাকিয়ে বলল, আমি সবকিছু গুছিয়ে মানিয়ে নিব, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। ইনশাআল্লাহ, কথা দিলাম। অনেক রাত হয়েছে, এবার শুতে যাও, পোশাক ছাড়ো। ইমরানের নিশ্চুপতা এখনো ভাঙেনি। মোনা রুম থেকে বের হয়েছে পোশাক ছাড়ার জন্য। মিনহাজ নয়নের দিকে তাকিয়ে বলল, ইমরানের কি হয়েছে রে? এমন চুপচাপ সব শুনছে। এতক্ষণে তো রুম গরম হয়ে যাওয়ার কথা, অথচ চুপচাপ কোনায় বসে ফোন চালাচ্ছে। নয়ন মুখ টিপে হেসে বলে, সব তোমার মেয়ের কামাল, বুঝলে? ইয়া আল্লাহ, কি বলিস? এমন চুপসে যাওয়া ইমরান তো আমার পছন্দ না। ভয় পাবে কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সুন্দর। নিশ্চয় মনে হই হুল্লোড় করে সব কিছুতে। নিতান্ত ভদ্র মানুষ বলে ও চুপ থাকে। দাঁড়া, আমি দেখছি। ইমরান। মিনহাজের ডাকে ফোন থেকে চোখ তুলে বলল, এখানে আয়, কথা আছে। ইমরান এগিয়ে এসে পাশে বসলো। মিনহাজ প্রশ্ন করল, কি হয়েছে তোর? কি হবে? এত নীরব যে? না, এমনি তোমরা কথা বলছিলে তো, তা দেখছিলাম। মোনা কি অনেক জ্বালায়? না, জ্বালাবে কেন? ভালো আছিস তুই? একজন বাবার চোখে মেয়ের জন্য, তার সংসারের জন্য দুশ্চিন্তা যেন ফুটে উঠেছে। মিনহাজের হাত দুটো ধরে আশ্বাস দিয়ে বলল, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চুপ করেছিলাম কারণ দোষ তো আমারও ছিল। এতদিন জানাইনি ব্যাপারটা, খুব খারাপ করেছি। নিজের মাঝে অপরাধ বোধ কাজ করছিল। ঈশান আমাকে বারবার বলছিল, বাবা ইউ আর কমিটিং কাইন্ড অফ ক্রাইম। ঈশান ছোট মানুষ, অনেক কিছুই বোঝে না। আরেকটা ব্যাপার যা বুঝলাম, ও মোনার নেওটা। মোনা কষ্ট পাবে এমন কিছু সে হতেই দেবে না, তাই আবেগ থেকে এসব বলছে। যাই হোক, নিজেদের মধ্যে সব মিটিয়ে নে, আমি ফিরে যাবার আগে। কোথাও যাওয়ার প্রয়োজন নেই এখন, সময় হলে সবাই মিলে যাব। ট্রিটমেন্ট শেষ হলে তোমাকে নিয়ে ফিরবো। নয়ন উঠে দাঁড়ায়, বলল, আমি বের হব, তোমরা কথা বলো। পরিপাটি কামরা, তবে প্রতিদিনের মতো নয়। মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে প্রতিটি দিনই তার জন্য উৎসব। এক এক দিন এক এক রকমের সুন্দর। ঈশান মায়ের সাথে কয়েকটি ছবি তুলে বলল, মা সব সাদা ফুল লাগিয়েছি, তুমি বেশ পছন্দ করো তাই। মোনা হেসে বলল, এসব করতে কে বলেছে শুনি? তোমার পাপা দেখলে বকা দেবে না? শোনো, লাইফের প্রতিটি দিনই স্পেশাল, এনজয় করো। কে শিখিয়েছে এসব? ঈশানের ঠোঁটের কোণে মলিন হাসি, নির্লিপ্ত উত্তর, বাস্তবতা। মোনা ছেলের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, যাও শুয়ে পড়ো। রিমির সাথে আজকের ঘটনার পর রিমির অবস্থা দেখার মতো ছিল। তামান্না এবং চৈতি তাদের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রিমিকে রেখেছে। সাদাব কলে সবাইকে বলল, আমার কেন জানি না রিমির জন্য খারাপ লাগছে। তিহান হেসে বলে, আমার লাগছে না। আজ হয়তো মারাত্মক কিছু একটা ঘটে যেতে পারতো। মোনা হসপিটালে থাকতে পারতো, হলরুম পুড়ে ভস্ম হতে পারতো।
স্যারের জায়গায় আমি হলে শাস্তিটা আরো বাড়িয়ে দিতাম। তামান্না বলল, তোর হয়তো রিমির জন্য সফট কর্নার আছে, কয়টা ভুল কাজ করলো। আমি অবাক হয়েছি এটা জেনে যে ও স্যারকে পছন্দ করত স্যারের টাকা দেখে। এতদিন কি একটা ভ্রমে ছিলাম, ভাবতাম মেয়েটা স্যারকে বোধহয় সত্যি সত্যি ভালোবাসে, অথচ আজ জানলাম যা করেছে নিজেকে স্যারের পাশে প্রতিষ্ঠিত করার জন্য। উফ, কি জঘন্য! ওর সাহস দেখেছিস? বলে কিনা নারী নির্যাতনের মামলা করবে, ওকে পুলিশে দেওয়া উচিত। এত ধূর্ত মেয়ে। আজ ইশতিয়াক ভাই না থাকলে তো বাকিরা ফেসেই যেত। সাদাফ উত্তর দিল, এত সহজ? ইমরান স্যারকে আমার সহজে ছেড়ে দেওয়ার পাত্রই মনে হয়নি। ওপরে যতই ব্যাপারটা লাইটলি নিক, ওনার চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম উনি কঠিন শাস্তি প্রস্তুত করেছেন। শাস্তিটা কি হয়তো সময় লেগেই বুঝতে পারবো। চৈতি হাসছে। সকলের ওর দিকে ভরসা করা দৃষ্টিতে বলল, এভাবে হাসছিস কেন? হাসির কি হলো? হঠাৎ কুকুরটার কথা মনে পড়লো। ঈশানের কুকুরটা কত বড় না, কিভাবে দৌড়াচ্ছিল রিমির পেছনে। রিমি পারছিল না শাড়ি কাপড় খুলে ফেলে, আর একটু হলেই কামড়ে দিত। আচমকা সবাই হেসে দিল। ওরা যখন বেরিয়ে যাবে তখনই শেফার্ড রিমির পেছনে ছুটেছিল। এক পর্যায়ে সোহান এবং ঈশান গিয়ে সামলে নিয়েছে। পরশু থেকে রোজা, রিমির লাস্ট ডেট অফিসে। ইমরান জানিয়েছে এসে যেন সব ফর্মালিটিস পূরণ করে নেয়। আজ মোনার খুশির দিন। বাবা ফিরে এসেছে, তবে সাথে নিয়ে এসেছে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ। দায়িত্ব বেড়ে গেল। সংসার, স্বামী, সন্তান এবং বাবা সব সামলে মোনা কি পারবে? আকাশের তারাগুলো আজ কিছুটা দৃশ্যমান, জ্বলছে মিটমিট করে। খুব মনে পড়ছে মায়ের কথা। মনে মনে মাকে প্রশ্ন করলো, চলে গেলে মা? কেঁদেছি, কষ্ট পেয়েছি, তবুও বাবার কোল ছিল। আজ কেন নিঃসঙ্গ অনুভূতি ছড়িয়ে দিলে? নিয়ে যেতে চাও বাবাকে তোমার কাছে? যেও না মা, আমি পুরোপুরি এতিম হয়ে যাব তো, কেউ থাকবে না আমার। দু চোখের পানি ঝরছে টুপটাপ। আইরিন আপা, রিক্তা মামি, সালমা চাচি, তুষি সবার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগে বুঝিয়ে গেল সংসারের মায়ার ব্যাপারে। রিক্তা বলেছিল, ইমরান ভাই তোকে কতটা আগলে রাখে তুই জানিসই না। তোর জন্য সব ছেড়ে 1 বছর নিজেকে কষ্ট দিয়েছে। নয়নকে ফোন দিলেই বলতো আমি আর পারছি না। ঈশানকে নিতে চাইতো না ইতালি, কারণ বাচ্চাটা বুঝে গেলে লজ্জায় পড়ে যাবে। ঈশানের বাড়ন্ত বয়স, তোকে ভালোবাসা প্রকাশ করেনি, তাই বলে এই নয় যে বাসে না, বরং এটা বলতে পারিস এতটাই বাসে যে তোর কিছু হলেই নিজেকে সামলাতে পারে না। ছটফট করতে শুনেছি তোর অসুস্থতার দিনগুলোতে, তুই দেখেছিস কখনো? মোনা দুপাশে মাথা নেড়ে বলে, আমি সব সময় শান্ত দেখেছি। সালমা হেসে বলে উঠল, বের করে আন ওনার ভেতরে থাকা স্বাভাবিক মানুষটাকে। এতদিন আছিস অথচ বুঝতে পারলি না স্বামী কি চাই। তুষি বলল, ভাইয়া বেবি খুব পছন্দ করে, ভাইয়া বেবি খুব পছন্দ করে ভাবি। মজা না, সত্যি বলছি। মোনা মনোযোগ নিয়ে তাকালো তুষির দিকে। তুষি বলল, ভেবে দেখতে পারো তুমি সম্পর্কে বড় আমার চেয়ে। এইভাবে বলাটা উচিত নয়, তবুও বললাম যদি বেবি আসার পর তোমরা স্বাভাবিক হও। মোনা ধীর গলায় বলল, আমরা দুজনেই স্বাভাবিক। আমি অনেক এক্সট্রোভার্ট, ইমরান সাহেব তার চেয়ে বেশি ইন্ট্রোভার্ট। তফাৎ এতটুকুই, দুশ্চিন্তা করো না। এতটুকু বলেই মোনা দম ফেলল। কথাগুলো অনায়াসে বলে ফেললেও ভেতরে কেমন যেন অস্থিরতা কাজ করছে। সকলে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সালমা মাথায় হাত রেখে বলল, নার্ভাস হোস না, তুই প্রচন্ড নার্ভাস। মোনা ঘাড়কাত করে সম্মতি জানিয়েছিল ঠিকই, কিন্তু ঘাবড়ে আছে। প্রোগ্রামে ইমরান সবার সামনে ভালোবাসি বলাতে ভীষণ লজ্জা পেয়েছিল। দুই অপরাধীর মাথা নত। কখনো এভাবে বকা খাওয়া হয়নি। একে অন্যের হাত চেপে ধরে আছে। কক্ষের ভেতর কি হচ্ছে তা সকলের অজানা। বাইরে দাঁড়িয়ে অপেক্ষারত পুরো বাহিনী। কক্ষের 2 আসামির অপরাধ, তারা শেপার্ড নামক জার্মান ব্রিডটাকে রিমির পেছনে লাগিয়ে দিয়েছিল, যা অতি অনুচিত কাজ। তাতে কি
দুইজনের মাথায় একটাই খেলা কাজ করছে, রিমিকে শাস্তি দিতে হবে এবং তারা সফল। তৎক্ষণাৎ সফল হলেও কিভাবে যেন বাড়ির শাসক ইমরান খানের কানে চলে এসেছে। শেফার্ড নিজের ঘর থেকে বের হয়ে আক্রমণ করেনি, রীতিমতো তাকে আজকের আক্রমণের জন্য 2-3 দিন ধরে ট্রেন করা হয়েছে। এখন সেই মাস্টার প্ল্যানের 2 মাস্টারের সাজা ঘোষণা করা হবে। ঈশান, তুমি কি জানো কতটা লো ফিল করাচ্ছ আমাকে? মানুষ কি করে এমন একটা হীন কাজ করতে পারে? ধমকে উঠল ছেলেকে। বাবার ধমকে কিছুটা ভয় পেয়ে সোহানের দিকে বারবার তাকাচ্ছে। বোঝা যাচ্ছে ভাইয়ের কাছে সাহায্য চাচ্ছে। এদিকে সোহান নিজেই কাচুমাচু অবস্থা। তীরটা সোহানের দিকে ধেয়ে আসলো এখন। আমি মানলাম ঈশান বাচ্চামো করেছে, তুমি কি বাচ্চা সোহান? কতটা চাইল্ডিশ ওয়েতে এমন একটা বাজে কাজ করেছো। সবচেয়ে বড় কথা, মেয়ে হিসেবে ওই মেয়ের সম্মান রাখলে তোমরা? এই শিক্ষা দিয়েছি আমি তোমাদের দুটোকে। মন চাইছে দুটোকে চড়িয়ে বাড়ি থেকে বের করে দিই। কেউ দোষ করলে দোষের শাস্তি দেওয়ারও টেকনিক থাকে। আমি আমার জীবনে শুনিনি কুকুর লাগিয়ে দেওয়ার কথা। ঈশান সোহান একে অপরের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এখন কি এই জাদ্রেল মানুষটা বাড়ি থেকে বের করে দিবে? তাহলে এত রাতে কোথায় থাকবে গিয়ে? ঈশান মনে মনে ভেবে নিয়েছে নয়নকে ফোন দিয়ে ওখানে চলে যাবে। দরজায় অনবরত ধাক্কা। প্রথম কয়েকবার উপেক্ষা করেছে, ধৈর্য হারিয়ে দরজা খুলে চেঁচিয়ে উঠল, কি সমস্যা? পেছনে বাড়ির মানুষ সব দাঁড়িয়ে আছে। দরজা ধাক্কা দিয়েছে মোনা। এখনো মেয়েটা পোশাক ছাড়েনি, হন্তদন্ত হয়ে বেরিয়েছে রাবিয়ার কাছে ঘটনা শুনে। মোনার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলল, কি হয়েছে এখানে? কি? ইমরানের দিকে ভস্ম হওয়া নজরে তাকিয়ে সকলের সামনে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল। ইতস্তত বোধ করল ইমরান। তাকে একপাশে সরিয়ে হনহন করে ভেতরে ঢুকে সোহান আর ঈশানের হাত ধরে বের করে আনলো কক্ষ থেকে। ছেলে দুটোর মুখ শুকিয়ে কাঠ। ইমরানের দিকে তাকিয়ে সূক্ষ্ম নজরে মোনা বলল, দুজনকে নিয়ে গেলাম, যা ক্লাস নেবার পরে নেবেন। সারাদিন এরা কিছুই খেতে পারেনি। আপা, ঈশান আর সোহান, বাবাকে খাবার দাও। সিঁড়ির কাছে এনে দুজনের হাত ছেড়ে দিল। দুইজনে ইমরানের দিকে তাকাচ্ছে ভীত চোখে। মোনা পেছন থেকে রাম ধমক দিল, কি হলো, যাও, খেয়ে দুজন শুয়ে পড়বে। ঈশানকে মোনা চোখ রাঙাতেই ছুটে নেমে গেল। আইরিন বুকে হাত দিয়ে হাঁপ ছাড়ল। ইমরান তখনও আগের জায়গায় অনড়। এভাবে ওর শাসনে আজ অব্দি কেউ ব্যাঘাত ঘটায়নি। তুষি ঢোক গিলেন অনাসকে বলল ফিস ফিস করে, আপা, ভাইয়া কি ভাবিকে সবার সামনে ধমকাবে? আইরিন শুকনো কাশি দিয়ে গলা ঝেড়ে নিল। মলিন চোখে তাকিয়ে শুধু দুঃশব্দে উত্তর করল। তুষি পুনরায় বলল, এখন যদি রুমের অবস্থা দেখে তাহলে তো সবাইকে বাসা থেকে বের করে দিবে। পালা এখান থেকে, বাকিদেরও নিয়ে যা। তুফান যে কোন দিক দিয়ে আসতে পারে। ইস্তিয়াক এগিয়ে এসে বলল, ভাইয়া, মানে মিনহাজ আঙ্কেল তো রুমে রেস্ট নিচ্ছে। এখন যদি তুমি রাগ করো তো তবে? ঠান্ডা গলায় ইমরানের, সবাই শুতে যাও। একটু সামনে এসে মোনাকে জোর আওয়াজেই বলল, কাজটা ঠিক হয়নি। শাসন করার জন্য আপনাকে 20 মিনিট সময় ভেতরে দেওয়া হয়েছে। প্রসেস এত লেন্দি হলে তো ঝামেলা। 20 মিনিট কেউ আপনাকে বিরক্ত করেনি। কোনো কিছুরই ওভারডোজ ভালো নয়। শাসন কার্য শেষ, এখন স্নেহের পালা। ওটা আমার ডিপার্টমেন্ট। আপাতত আপনি বিশ্রাম নিন। ভেতরে নিশ্চয়ই আদর করে কথা বলেননি। শরীরের শক্তির অপচয় হয়েছে অনেক। বিশ্রাম করে সেই শক্তির পুনরায় যোগান দিন। এছাড়া ডাক্তারও বলেছে আপনার বেশি রাগারাগি চেঁচামেচি করা অনুচিত। আমি এখন ছেলেদের সামলে নিব, আপনি যান। পাশ কাটিয়ে আইরিন, তুষি, আসফি মাসফি স্ত্রী নেমে গেল। খালা ফুফুদের ইস্তিয়াক কামরায় নিয়ে গেল। মোনা ইমরানকে সেই অবস্থায় রেখে নিজের কক্ষে ঢুকে দরজা দিল। বইয়ের ধারালো সব কথা শুনে ইমরান অপ্রতিভ। রুমে ঢুকেই মেজাজ বিগড়ে গেল। পুনরায় সাজানো হয়েছে এই রুম। সকলে মিলে কি তামাশা শুরু করেছে। আইরিনকে ফোন দিয়ে ঝেড়েছে খানিকটা। আইরিন উল্টা ঝাড়ি দিয়ে ফোন রেখে দিয়েছে। খানিকটা সময় বসে থেকে খেয়াল করলো মোনা বারান্দা থেকে আসছে না। নিজেকে প্রশান্ত করে এগিয়ে গেল বারান্দার দিকে। ঠান্ডা লাগবে, ভেতরে এসো। প্রগাঢ় স্বর শুনে ঘাড় ঘুরালো। একান্ত পুরুষ দাঁড়িয়ে আছে রিসেপশনের পোশাকে। দিনগুলো সব রং হারালো।
আধার রাতের আহ্বানে। রাধাচূড়া মুখ লুকালো কৃষ্ণচূড়ার আলিঙ্গনে। বসন্তের কোকিল এখনো ডেকে ডেকে ওঠে, শীত ও গরমের মিশ্র অনুভূতি। ইমরান মোনাকে দেখে চমকে উঠল, চোখ সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও সফল হলো না। কিছুক্ষণ আগে এই অবস্থায় ছিল না, অঙ্গ জুড়ে সোনায় মোড়ানো। ইমরান নিশ্চিত এই কাজ আইরিনের। তার বহুদিনের শখ ছিল ইমরানের বউকে নিজের হাতে সব গয়না পরাবে। শাড়ি পরিয়েছে বাঙালি ধাঁচে, মেরুন রঙা কাতান যেন জলজল করছে কায়া জুড়ে। ব্লাউজের পেছন দিকটা বেশ বড়, সুচারু নকশায় হাতের কাজ, চোখ ফেরানো দায়, কানের গোড়ায় বাগানের লালচে কমলা রাধাচূড়া ফুল। মোনা বারান্দা পেরিয়ে রুমে এলো, কথা বলছে না ইমরানের সাথে। চারপাশটা মনোমুগ্ধকরভাবে সাজানো। সহসা ইচ্ছে করল সব রাগ মনোপীড়া ভুলে খানিকটা প্রশান্তি আগলে নিতে। ইমরান শান্ত স্বরে বলল, আজ রাগ না করলে হয় না? মোনা ঘাড় কাত করে সায় জানালো। মনকে শান্ত করেছে বেশ কিছুক্ষণ হলো। দুজনের দৃষ্টি মিলে গেলে কিছুটা বিচলিত হয়ে চোখ সরিয়ে নিল। খাটের একপাশে বসলো, ইমরানের দিকে তাকিয়ে বলল, চেঞ্জ করে আসুন। করতেই হবে? এভাবে থাকবেন? কেমন লাগছে বললেন না যে? তোমার দেওয়া স্যুট পরলাম তো। হ্যান্ডসাম লাগছে। শব্দ করে হেসে বলল, সে কথা তো প্রতিনিয়ত বলেই সান্ত্বনা দাও। নারী পুরুষের সৌন্দর্য আটকায় না। আপনার কাছে হ্যান্ডসামের মানে কি শুধুই আউটলুক? নারী আটকায় প্রিয় মানুষটার দায়িত্ববোধে, স্নেহে, যত্নে এবং ভালোবাসায়। আমি তো অনুভূতিহীন বলেই সবাই জানে। কখনো বলেছি? মুখে প্রকাশ করা হয়নি হয়তো। এত কথা বোঝেন, এটুকু বোঝেন না কি চাই? বেশি বোঝাতে চাইলে যদি ভুল বুঝে বসে থাকো। বুঝিয়েই দেখুন। ইমরান হেসে উঠে দাঁড়িয়েছে, কাবার্ড খুলে মোনার দিকে তাকালো। পরিচিত দৃষ্টি। মোনা জানে কেন তাকিয়েছে। মুচকি হেসে বলল, কালো পাঞ্জাবিটা পরুন। পাঞ্জাবি হাতে নিয়ে ঈশাদ হেসে ফ্রেশ হতে চলে গেল। টাওয়ালে চুল মুছে রুমে এসে দেখলো মোনা গয়না খুলছে। পাশে বসে প্রশ্ন করলো, হেল্প করব? মোনা কান থেকে হাত সরাতেই কানের দুল খুলে দিল সযতনে। ভারী তুলে কানজোড়া লাল হলো, গলার সীতাহার খুলে দিল। মেরুন শাড়ির রংটা যেন আলোড়ন তুলেছে কন্যার গায়ে। এর মাঝে গয়না, কোমরে সোনার কোমর বন্ধনী। প্রতিটি গয়না সযতনে খুলতে সক্ষম হয়েছে ইমরান। একেবারে জমিদার গিন্নি। ইমরানের মা দাদির গয়না সব আইরিনের কাছে যেটুকু সংরক্ষণে ছিল দেখেই চিনে নিয়েছে। মোনা নাকের ছোট্ট নোলকটা খুলতে যাবে, ইমরান বাধা দিয়ে বলল, এটা কি ব্যথা দিচ্ছে? না। তবে এটা খুলো না প্লিজ। মোনা হাত সরিয়ে নিল নাকের ওপর থেকে। প্রশ্ন করলো, কেন? এভাবে কখনো নোলকে কাউকে দেখিনি, চোখ ফেরাতে পারছি না। তোমাকে আজ সত্যি জমিদার গিন্নি লাগছে। মোনা মুখে হাত দিয়ে হেসে বলে, আমি তো তাই। আরেকটু দেখি। মোনা লজ্জা পেয়ে মাথা নত করলো। পরবর্তীতে বলে উঠল, ইমরানের ঠোঁটের কার্নিশে হাসি, চোখে মুখে উল্লাস নিয়ে বলল, অনেক। ইনফ্যাক্ট আমি চাই যে বাড়িতে অনেক বেবি থাকুক। মোনা মাথা নুয়ে বলল, আমাকে তো একবারও বলেননি। ইমরান না বুঝে উত্তর দিল, বলে কি লাভ? এত বেবি কোথায় পাবো? বেশ কিছুদিনের মধ্যে অবশ্য আরেকটা বেবি আসবে। সামান্তার বেবি হলে 3টে হবে, তাই না? ইতু, ঈশান আর সামান্তার বেবি। সোহানকে বিয়ে করে দিই, কি বলো? তবে 4টা বেবি পাবো। মোনা মাথা তুলে হতভম্ব হয়ে ইমরানের দিকে তাকালো। কি বুঝালো আর কি বুঝলো? ইমরান তখনও নিষ্ক্রিয়। সম্বিত পেয়ে মোনার দিকে সহসা তাকিয়ে দেখল মোনার অবাক হওয়া দৃষ্টি। অকস্মাৎ কিছু মনে হওয়াতে ইমরান বাক্য ভুলে গিয়েছে। পরিস্থিতি বুঝে সামলে নিতে বলে উঠল, তুমি কি কোনোভাবে খালাম্মার ফুপুর কথা জেরে এসো ভাবছো? মোনা মাথা নেড়ে বলল, না, সবাই বলে আপনি বেবি পছন্দ করেন, তাই বললাম। ও আচ্ছা, শুয়ে পড়ো। মোনা চুলে খোপা করবে, ইমরান বাধা দিয়ে বলল, ছেড়ে রাখো, তোমার চুলের গন্ধ খুব সুন্দর। আনত হলো রমণীর লাজুক মুখ। খাটে পা তুলে বসলো। ইমরান তখন ধীর গলায় বলল, মোনালিসা, আমাকে বেবি দিবে? এতটা দিন তেমন লজ্জাই পেল না, অথচ আজ সব লজ্জা একসাথে ভর করেছে। মোনা তো ভেবেছে ইমরান তখন কথাটা বুঝতেই পারেনি। মোনার কথার প্রতি উত্তর সেই মুহূর্তে দিলেও হয়তো লজ্জারানীরা ভর করতো না।
প্রসঙ্গ বদলে ফেলার পর এমন কথা শুনে মোনা মাথায় তুলতে পারল না। শাড়ির আঁচলের কোনা আঙুলে পেঁচিয়ে একবার প্যাচ দিচ্ছে, পরের বার খুলছে। ইমরান দু অধর চেপে হাসছে, মুখখানা স্বাভাবিক করে বলল, আজকে রুমে চারপাশে লজ্জাদের আনাগোনা বেড়েছে। মোনা চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো, কৌতূহলী দৃষ্টি। নীরবতা ভেঙে মোনা বলল, আমি তো বারণ করিনি। সময় নিতে চাও না? দুপাশে মাথা নাড়ে রমণী। আচমকা ইমরান মুচকি মুচকি হেসে বলে, প্রতিদিন বাসরাত লাগে কেন এই কামরাকে? আজকে সাজিয়েছে ঈশান, সোহান এবং সামান্তা। সুন্দর সাজিয়েছে। কপাল ভালো যে আমি রুমে আসার আগে পালিয়েছে। আপাকে তো ফোনে ঠিকই ছেড়েছেন। আপাত নাম বলেছি আসামিদের। আর এত দিকে খেয়াল রাখো কেন? ছেড়ে তো বারান্দায়। যেভাবে গলা ছেড়েছিলেন রাখতে হয়, মানুষগুলো আমার। মোনা খাট থেকে নেমে বলল, ইমরান সাহেব, আবহাওয়াটা সুন্দর, ছাদে যেতে চাই। মোনার কাছ থেকে মিনিট খানেক সময় চেয়ে ঘড়ির দিকে তাকিয়ে বারান্দায় গিয়ে ফোন দিল কাকে যেন। এসে মোনাকে বলল, ছাদে যাবে নাকি বাইরে যাবে? এত রাতে যেতে চাও কিনা বলো। মোনা খুশিতে মাথা ঝাঁকিয়ে দিয়ে বলল, চাই চাই, আমাকে সময় দিন, শাড়িটা পাল্টে নিই। ফিরবো না তো আমরা আজ, চেঞ্জের প্রয়োজন নেই। আমি তোমাকে এইভাবেই চাই আশা। মোনা বিস্মিত হয়ে বলল, যাচ্ছি কোথায়? ইমরান হেসে বলল, চলো আগে। পেছনে আঁচল টেনে দিল মোনার। গাড়ির চাবি নিয়ে রুম লক করে দিল। বাড়ির দরজা পেরোচ্ছে তখনই মুখোমুখি হলো খালা এবং আসফি স্ত্রীর। খালা তো প্রশ্নই করে বসলো, বউ নিয়ে কই যাস বাপ এত রাতে? ইমরান লজ্জা পেলেও নিজেকে সামলে বলল, খালা একটু কাজ পড়ে গিয়েছে, রাতে ফিরবো না, তোমরা শুয়ে পড়ো। আসফি স্ত্রী বলল, চাচা যান এই অবস্থায় যাবেন? চাচি যান তো শাড়ি চেঞ্জও করেনি, কোনো এমার্জেন্সি? দুশ্চিন্তা করো না বৌমা, আমি সামলে নেব, শুয়ে পড়ো। খালা কথা বাড়াতে চাইলেও আসফি স্ত্রী আন্দাজ করে বাধা দিল। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে চুপচাপ বসলো। ইমরানের প্রাণোচ্ছলতা দেখছে মোনা, অজানা উদ্বেগ। কোথায় নিয়ে যাচ্ছে মানুষটা এত রাতে? গাড়ি যখন শুনশান রাস্তা ধরল, স্পিড তখন 120। মোনা ভয় পেয়ে ইমরানের হাত খামচে ধরল। ইমরানের চক্ষু স্থির সম্মুখে, মনে হয় যেন রেসে নেমেছে। চোখে মুখে অপরিচিত সাহস। মিনিট বিশেকের মাথায় লোকালয়ে প্রবেশ করলো গাড়ি। আশপাশটা দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা রাত। রাস্তাটা মোনার অপরিচিত। বাইরে দোকানগুলো সাইনবোর্ডে দেখলো লেখা গুলিস্তান। ইমরান টানা 1 ঘন্টা গাড়ি চালিয়ে বলল, ভয় পেও না, তোমার ইমরান সাহেব এতটা অপটু নয় গাড়ি চালানোতে। বয়স পেরোলেও স্বভাব পেরেনি। 18 থেকে 20 বছর পর্যন্ত ঢাকার রাস্তা রাতগুলো জানে। রেসিংয়ে বিট করতে পারতো না কেউ ইমরানকে সেই সময়। পরিস্থিতি সময় বদলেছে, পরিবর্তন এনেছে নিজের মাঝে। মোনা নিষ্পলক চেয়ে আছে। মাঝে মাঝে মনে হয় মানুষটা বেশ চমৎকার। মোনা প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? ইমরান মোনার দিকে তাকিয়ে চোখের পলক ঝাপটে বলল, অজানায়। ইমরান হঠাৎ গিয়ে উঠল। মোনা চমকে গেল। ইমরানের দিকে খানিকটা এগিয়ে এসে ইমরানকে আগলে ধরে কাঁধে মাথা রাখলো। কিভাবে যেন মানুষটা মনকে প্রফুল্ল করে দিল। ইমরান মুচকি হেসে বলল, আরেকটি গান শোনাই, আমার বেশ প্রিয় একটি গান। আমি যেমন দোষী, 1000টা দোষ করে তোমার মন খারাপের দায়ভার নেই, এই গানও তেমন দোষী, তবে আমার মন ভালো করার দায়ভার নেয়। গানের নাম গরু চণ্ডালী, সাধু চলিত ভাষার মিশ্রণ। জানোই তো বাংলা ভাষায় একে গরু চণ্ডালী দোষ বলে। শুনবে? মানে অবশ্যই। শোনো তবে, তোমাকে উৎসর্গ করলাম। আর কত মুগ্ধ করবে মানুষটা, এতটা মোনা আশা করেনি। একটু করে যেন উপভোগ করছে জীবন। নতুনভাবে উন্মোচিত হচ্ছে জীবনের সুখ। এই ইমরান গোমরা মুখ নয়, নিজেদের আজ পালিয়ে যাওয়া প্রেমিক যুগল মনে হচ্ছে, যারা পরিবারের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে অজানা আনন্দে। হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে দিয়েছে লঞ্চটাতে। কিছুক্ষণের মাঝে স্যারের গাড়ি এসে পৌঁছাবে। লঞ্চ সাজিয়ে ফেলেছে ইতিমধ্যে। প্রোগ্রাম শেষ করে সজীব ঘাটে পৌঁছেছিল 10টায়। স্যারের গুরুত্বপূর্ণ কাজে এই লঞ্চ ব্যবহার করা হয়। ফোন করে বলার পর থেকে ইমরানের পার্সোনাল স্যুট নিজেদের মতো গুছিয়ে সাজিয়েছে লঞ্চে কর্মরত সকলে। সজীব, সারিং এবং হেড ইঞ্জিনিয়াররা 3জনই ফুল হাতে বেরিয়ে এলো তাদের অভ্যর্থনা জানাতে। গাড়ি গুলিস্তান পেরিয়েছে, থেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।
এত জায়গা থাকতে কিনা নিয়ে এলো বুড়িগঙ্গার পানি দেখাতে। ইমরান মোনার হাত ধরে এগিয়ে আসছে। মোনা হতবিহ্বল হয়ে প্রশ্ন করল, এত সুন্দর গান শুনিয়ে আপনি আমায় এই পচা পানি দেখাতে আনলেন ইমরান সাহেব? ইমরান এমন প্রশ্নে অবাক হয়ে হেসে দিল। ঠিকই তো, মোনা কি আর জানে এখানে নিয়ে আসার কারণ? হাতটা আর একটু শক্ত করে ধরে হাসতে হাসতে বলে, তুমি কি জানো বুড়িগঙ্গা ঘিরে কত ইতিহাস? ধলেশ্বরী নদী থেকে উদ্ভূত। লেখকরা কত গবেষণা করেছেন এই নদীর সৌন্দর্য নিয়ে। পৃথিবীর বড় বড় শহরের সভ্যতা গড়ে উঠেছে নদী সাগর ঘিরে। লন্ডন টেমসের তীরে, সুইডেন বাল্টিক সাগরের তীরে, ইতালি টাইবারের তীরে, এছাড়া আরো অনেক। নদী সাগর এবং সভ্যতা ওতপ্রোতভাবে জড়িত। গিরাধর যোশী কি বলেছিলেন জানো? বলেছিলেন, যদি তুমি প্রবাহিত নদীর মতো উদ্দেশ্যহীন জীবনকে উপভোগ করতে শেখো, তবে তুমি বেঁচে থাকার শিল্প শিখেছ। এছাড়া নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস বইয়ে বুড়িগঙ্গার উৎপত্তি নিয়ে লিখেছেন। কত গুরুত্বপূর্ণ একটি নদী, আর তুমি এইভাবে বলছো? হ্যাঁ, মানছি কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, তা তো আমাদের দোষ, তাই না? আপনি যেখানেই যান ওখানকার ইতিহাস কি মুখস্থ করে ফেলেন? ইমরান খানিকটা হেসে বলে, জান আর কি আর শেষ আছে রে পাগলি। যত জানবে তত শিখবে, আর এই শেখার মাঝেই জীবনের প্রকৃত সুখ খুঁজে পাবে। আচ্ছা বাদ দাও, গল্প শুনবে বুড়িগঙ্গার? মোনা মুখটা ফ্যাকাশে করে বলল, শুনছি, বলেন। ইমরান বলার আগেই সজীব তার দলবল নিয়ে হাজির। ফুলের অভ্যর্থনা দিয়ে লঞ্চের ভেতরে নিয়ে গেল ইমরান মোনা দম্পতিকে সকলে। নির্দেশ অনুযায়ী আজ রাতে লঞ্চ নদীর আশপাশটা ঘুরে দেখাবে। লঞ্চ সাজানো দেখে ইমরান মৃদু ধমকে বলল, এমন সাজানো কোন লঞ্চ? কার বিয়ে ছিল? বাকিরা ভয়ে থতমত খেয়ে গেলেও সজীব বসের স্বভাব জেনে বলল, স্যার, কারো বিয়ে না, আমাদের লঞ্চ প্রায় সাজানো থাকে, দূর থেকে দেখতে সুন্দর লাগে। এমন উত্তর ইমরানের মনোপুত হয়নি। সে জানে এই আয়োজন তার জন্য, তবুও সে কথা বাড়ায়নি। সজীব এই সুযোগ নিয়ে এমন কথা বলেছে। স্যার ম্যাডামের সামনে কথা বাড়াবে না জানে। ইমরানের আসল রূপ সহজে কারোর সামনে বের হয় না। দ্বিতীয় তলার রুমের সামনে এসে বারান্দায় দাঁড়ালো দুজন। বাকিরা চলে গেল। টুকটাক নাস্তার ব্যবস্থা করেছে সজীব। রাতে খাবে না বলে আগেই জানিয়েছে ইমরান। লঞ্চ চলতে শুরু করলো। ঝিরিঝিরি বাতাস মন ছুঁয়ে যাচ্ছে। বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল, গল্প শোনান। শেষ করেননি তো তখন? ইমরানের মাথায় আসছে না কিসের গল্প। পরে মনে পড়াতে ভাবলো, সেই ইতিহাস যদি শোনায় মেয়েটা বিরক্ত হতে পারে। এমনিতে বুড়িগঙ্গা দেখে নিশ্চয়ই মেজাজ চটে আছে। এর চেয়ে অন্য ইতিহাস শোনানো যাক। বলল, বুড়িগঙ্গার গল্প? বুড়িগঙ্গার ইতিহাস শুনলে বিরক্ত হতে পারো। বুড়িগঙ্গার গল্প না বলে বুড়িগঙ্গার তীরে জমিদারের গল্প বলি। ওয়াও, বলেন, আমি অনেক এক্সাইটেড। ওকে, শোনো তবে। ওই যে বুড়িগঙ্গার ওপরে খুব সুন্দর সুন্দর গ্রাম আছে, প্রায় 100 বছর আগের কথা। তখন তো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। জমিদারদের মাঝে অনেক মিলমিশ ছিল। সেখানকার এক জমিদারের নাম ছিল মোহাম্মদ শহীদুল কবির খান। তার ছিল 3 বউ। 3 বউ 3 গ্রামের। তিনি গ্রাম বেছে সুন্দরীদের বিয়ে করেছিলেন। তার বড় বউয়ের ঘরে একটি ছেলে সন্তান, নাম সানোয়ার কবির খান, আর ছোট বউয়ের ঘরে একটি কন্যা সন্তান, নাম নাহার জাহান। মেজ বউ ছিলেন সন্তানহীনা। স্বভাবতই 2 সতীনের সন্তান আছে, তার নেই, ব্যাপারটা দুঃখজনক। কিন্তু জমিদার সাহেব তার মেজ বউকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেন জানো? মোনা অবাক হয়ে শুনছে, প্রশ্ন করল, কারণ মেজ বউ ছিল শান্ত স্বভাবের, মিষ্টভাষী। তার বাবার আর্থিক অবস্থা বাকিদের চেয়ে অসচ্ছল থাকা সত্ত্বেও কোনো লোভ ছিল না তার। এবং সেই বউ রূপবতী তো ছিলেনই, সেই সাথে ছিলেন গুণবতী। জমিদার মশাইয়ের যখনই দুশ্চিন্তা হতো, কোনো সমস্যার সমাধান পেতেন না, মেজ বউয়ের ঘরে উপস্থিত হতেন। তার ধারণা অনুযায়ী তিনি মেজ বউয়ের মাঝে সুখ খুঁজে পেতেন। এই কাজ বাকি 2 বউয়ের দিন দিন চক্ষুশূল হয়ে দাঁড়ালো। এছাড়া জমিদারের একটা সফট কর্নার তো ছিলই। সবার পুত্র কন্যা আছে, অথচ মেজ বউ একেবারেই একা। জমিদার সাহেব সঙ্গ দেওয়া তো ভুল নয়, তাই না? দিন যায়, কয়েক বছর পেরোয়, জমিদারের ছেলেমেয়েরা বড় হতে থাকে। জমিদার ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে। তখনই সুসংবাদ আসে মেজ বউয়ের সন্তান হবে। এই সংবাদ পেয়ে জমিদার তো খুশিতে আত্মহারা। জমিদার বাড়িতে নেমে আসে খুশির জোয়ার। দুঃখের সংবাদ হলো, বাকি 2 বউয়ের মনে হিংসার আগুন জ্বলে উঠল। তারা কোনোভাবেই এই সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দিবে না। এতে জমিদারের সম্পদ যে 3 ভাগ হয়ে যাবে। বিভিন্নভাবে কৌশলে হত্যার চেষ্টা করে সেই সন্তানকে। প্রতিবারই বিফল হয়। 10 মাস পর মেজ বউ জন্ম দেয় তার পুত্র সন্তান শফিক কবির খানকে। জমিদার 2 বউয়ের দুর্বিসন্ধি বুঝতে পেরে নতুন বাড়িতে রাখে স্ত্রী পুত্রকে।
অনেক বছর পেরিয়ে যায়। জমিদার পরবারে পাড়ি জমায়। এরপর পুত্র শফিক মাকে নিয়ে একা থাকতো। বাবার অল্প কিছু রাজকার্য পেল, বাকি সব অন্য পক্ষের ভাইদের দখলে। শফিকের চরিত্রে মুগ্ধ হয়ে অন্য গ্রামের জমিদার তার কন্যাকে বিয়ে দেন। সেই কন্যার প্রতি চোখ ছিল তার বড় ভাইয়ের। শফিক একটু বোকা স্বভাবের হলেও তার বুদ্ধিমতী স্ত্রীর সুবুদ্ধিতে স্বামী এবং শাশুড়িকে নিয়ে বাবার সহায়তায় গ্রাম ছেড়ে শহরে চলে আসে। বড় ভাই সানোয়ার কবির খান তাদের সুস্থভাবে থাকতে বাধা দিচ্ছিলেন গ্রামে। বাংলার রাজধানী তখন কলকাতা। এরপর থেকে নতুন জীবন শুরু, তাদের ঘর সংসার শুরু। তাদের ঘরে পুত্র কন্যা হলো। শফিক কবির খানের ঘরে 2 কন্যা ও 3 পুত্র হয়। দেশভাগের পর ঢাকা আসে। এরপর ঢাকাতে তাদের বাণিজ্য শুরু হয়। তার জ্যেষ্ঠ পুত্রের ঘরে জন্মগ্রহণ করে 1 কন্যা ও 2 পুত্র। কন্যা ছিল রূপেগুণে মহীয়সী, আর জ্যেষ্ঠ পুত্র সে তো মহাগুণী ব্যক্তি, বেশ বিখ্যাত। তুমি চেনো তাকে, নাম শুনবে?